আগামী ফেব্রুয়ারি মাসে যে ভোটটা আসছে, আপনারা ভোট কেন্দ্রে গেলেন, দুই সাইডে দুটা ধাম ধাম করে সিল মারলেন এবং চলে আসলেন, তা কিন্তু হবে না। কেননা এই ভোটটা একেবারেই স্বতন্ত্র এবং আলাদা একটা ভোট হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে। এবার আসেন কেমন যে দুইটা সিলই তো মারতে হবে ভোটে, অন্য আর কি করব। দেখেন, আপনারা প্রথমত কথা হল গিয়া যে কোনো একটা দলকে ভোট দিবেন, এবং দ্বিতীয়ত যে ব্যাপার সেটা হলো গিয়ে হ্যাঁ না ভোট দিতে হবে জুলাই সনদ অনুযায়ী। এখন কথা হচ্ছে কোন কোন জিনিসের উপরে হিসাব করে ভোট দিতে হবে বা এই জুলাই সনদ কি, এগুলো যদি আপনারা ভালো করে না জানেন তাহলে কিন্তু শেখ হাসিনার আমলে আমরা যেভাবে ভুক্তভোগী হয়েছিলাম আমাদেরকে পুনরায় এইরূপ ভুক্তভোগী হলেও হতে পারে। এবার আসি কেন যে আসলে ভুক্তভোগী হওয়ার কথা আসছে কেন। দেখেন, আপনি একটা দলকে ভোট দিলেন আর সেই দল এসে সরকার গঠন করলো এবং আপনার উপরেই নানান ধরনের নিয়মকানুন চাপিয়ে দিল, তখন আপনি বলবেন কি, এইরকম সরকার তো আমরা চাই নাই। তো এই রকম একটা কথা যাতে বলতে না হয়, এই জন্য এইবার ভোট দেওয়ার আগে অবশ্যই আপনাকে জেনে শুনে বুঝে এবং মুখস্থ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এরপরে আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে। কেননা এইবারের ভোট বললাম না, একেবারেই আলাদা রকমের ভোট হতে চলেছে। এখন এইবারের ভোট দিতে আমি সবাই যদি আমরা ভুল করে থাকি তাহলে আমাদের আবারও খারাপ দিন সামনে আসতে যাচ্ছে। এবার আসি কেন যে আসলে ভোটটা কেমন হতে পারে, কিভাবে হতে পারে। দেখেন, এবার আপনি যাবেন, আপনাকে দুই রকম কাগজ দেওয়া হবে। এক রকম কাগজে হলো আপনি সিল মেরে দিবেন, হয় বিএনপি অথবা জামাত অথবা এনসিপি অথবা আপ বাংলাদেশ, যে কোনো একটা দলকে আপনি জয়যুক্ত করার জন্য সিল মারলেন। এই গেল প্রথম ব্যাপার। আর দ্বিতীয়ত যে আরও একটা ব্যাপার, তা হলো আপনাকে হ্যাঁ এবং না ভোট দিতে হবে। হ্যাঁ এবং না ভোট, হ্যাঁ এবং না ভোট কোন কোন প্রশ্নের উপর দিতে হবে, এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটার। আমরা যদি সবাই এই ভোটটা ঠিকঠাকভাবে বুঝে শুনে না দিতে পারি, তাহলে আমাদের সামনে আবারও হয়তো কালো অধ্যায় বা কালো দিন অপেক্ষা করছে। তো কোন কোন জিনিসের উপরে ভিত্তি করে আমাদের এই হ্যাঁ এবং না ভোট দিতে হবে সেটা এখন আপনাদেরকে আমি বলছি। নাম্বার 1, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা জুলাই সনদ অনুযায়ী চান কিনা, এখানে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। নাম্বার 2, আগামী সরকার হবে 2 কক্ষ বিশিষ্ট, একটা হলো উচ্চকক্ষ, একটা হলো নিম্নকক্ষ। কোনো দল যদি এই ভোটে 60% ভোট পায় তাহলে সে উচ্চকক্ষে 60টা সিট পাবে, এবং এই উচ্চকক্ষটি হবে 100 সদস্য বিশিষ্ট। কত? 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ হবে। আপনার দল যদি 60% ভোট পায় তাহলে সে এখানে 60টা সিট পাবে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং কোনো দল যদি 20% ভোট পায় তাহলে সে এখানে 20টা সিট পাবে। কোনো দল যদি 10% ভোট পায় তো সে উচ্চকক্ষে 10টা সিটের অধিকারী হবে, এবং এই অনুযায়ী সে তাদের ক্ষমতা প্রয়োগ করবে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই, উচ্চকক্ষ সরকার গঠন হওয়ার পরে যদি সংবিধান সংস্কার করার প্রয়োজন হয়, তাকে উচ্চকক্ষে অবশ্যই সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে হবে, এবং এক্ষেত্রে তাকে মিনিমাম 51% ভোট পেতে হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস দেখেন, সরকার যদি বিভিন্ন দল সমষ্টিগতভাবে এই যে উচ্চকক্ষে সরকার গঠন হয় বা এই সিস্টেমে চলে, তাহলে আপনি ইচ্ছা করলেই কোনো নিয়ম তৈরি করতে পারবেন না বা সংবিধানে এটা আনতে পারবেন না। ঠিক আছে? কেননা এটা সবার দ্বারা সমর্থিত না হয়ে আপনি একটা সংবিধান পরিবর্তন করতে পারবেন না। এটা অনেক বড় এবং ভালো একটা ব্যাপার। নাম্বার 3, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিকরণ, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার ও বিভিন্ন বিষয়ে জুলাই সনদের যে 30টা প্রস্তাবনা রয়েছে যা সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে, তা বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দল মানতে বাধ্য থাকবে। তো এখানে কিন্তু আসলে অনেক বোঝার ব্যাপার রয়েছে যে আপনি যদি এই যে 4টা বিষয়ে হ্যাঁ এবং না ভোট দিবেন, এগুলো আপনি কোন হিসাবে দিবেন, এইটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই 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 যে জুলাইয়ের 30টা সনদ রয়েছে
জুলাইয়ের সনদের যে 30টা ধারা রয়েছে, এই জিনিসগুলো নিয়ে অবশ্যই একটু চর্চা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বিশ্লেষণ করতে হবে, আর নয়তো আপনি আপনার সিদ্ধান্ত দিতে পারবেন না। নাম্বার 4, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই বিষয়ে হ্যাঁ এবং না ভোট। দেখেন, আগামী আমাদের যে নির্বাচনটা আসছে, এটা কিন্তু মোটেই সাধারণ কোনো ভোট হবে না। তো এখানে যদি আপনি আপনার মতবাদ ঠিকঠাক মতো দিতে চান, আপনাকে অবশ্যই জুলাই সনদ সম্পর্কে ধারণা রাখতে হবে এবং বর্তমান সময়ে কোন দল কি করছে কি করছে না, কারা ভালো করতে পারে কি পারে না, বা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তাদের বর্তমান কি পরিস্থিতি বা ভবিষ্যতে কি হতে পারে, বা আপনার অধিকার, সব কিছু মিলে মিশে একাকার হয়ে গেছে এবং আপনাকে এই সকল বিষয়ে অবশ্যই ধারণা রাখতে হবে শুধু নিজের অধিকার আদায়ের জন্য। দেখেন, এখন আপনি বলতেই পারেন যে আমি সাধারণ জনগণ, আমি লেখাপড়া জানি না, আমি মূর্খ, আমি মুচির কাজ করি, আমি রিক্সা চালাই, বা আমি শ্রমিকের কাজ করি, আমি এসব সংবিধান বুঝি না, আমি হ্যাঁ না ভোট বুঝি না, বা এইগুলো বোঝার আমার আজ পর্যন্ত কোনো প্রয়োজন হয়নি, কিন্তু আমি একজন ভোটার। এখন ঠিক আছে, আপনি একজন ভোটার, আপনি এগুলো বোঝেন না, বা এগুলো আমিও বুঝতাম না, আমরা অনেক মানুষই বুঝতাম না, কিন্তু বর্তমান যে সময়টা যাচ্ছে বা ভবিষ্যতে যে সময়টা আসতে যাচ্ছে, এই সময়টাতে আমাদের যদি সঠিক সিদ্ধান্ত নিতে হয় বা দেশের জন্য ভালো কিছু করতে হয়, তাহলে অবশ্যই আমাকে বা আমাদের সকলকে আমাদের বর্তমান সময়ের সংবিধান, জুলাই সনদ এবং অন্য অন্য যত পারিপার্শ্বিক ব্যাপার রয়েছে, আমাদেরকে অবশ্যই এই ব্যাপারগুলা বুঝতে হবে, জানতে হবে, বিশ্লেষণ করা শিখতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ডিসিশন দিতে হবে। ভোটের সময় ভোট দিতে হবে এবং একই সাথে হ্যাঁ এবং না ভোটও দিতে হবে। কেননা আমি যদি এই কথাটা বলি যে আমি বুঝতেছি না, জানতেছি না, পড়তে পারছি না, বা আমি পড়তে জানি না, বা এই ব্যাপারগুলো এত জটিল হয়ে যাচ্ছে, আমি এগুলো বুঝি না বা জানতে পারছি না, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার হবে, এটা মোটেই ভালো ব্যাপার হবে না। তো আমাদেরকে অবশ্যই সংবিধান কি জানতে হবে, বুঝতে হবে, জুলাই সনদ কি জানতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। কেননা আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ, কোনো নির্দিষ্ট নেতা বা নেত্রীর বাংলাদেশ না। কেননা এর আগে যতগুলো সরকার আমাদের দেশে বেশিরভাগ সময় গিয়েছে, আপনি যদি হাসিনার কথা ধরেন, তিনি ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে ডিকটেটর হয়ে গেছেন, স্বৈরশাসক হয়ে গেছেন। তো আমরা চাই না নতুন করে আর কোনো স্বৈরশাসক আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করুক। তো আগামীর যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যে সিস্টেম বা যে ব্যবস্থাগুলো আয়োজন করা হয়েছে, এগুলো যদি সব কিছু ঠিকঠাকভাবে যায়, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর বাংলাদেশে স্বৈরশাসক আসবে না। কেননা এই যে উচ্চ কক্ষ বিশিষ্ট যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থাটা এমন যে সমস্ত দল মিলে যখন 100 সদস্যের উচ্চকক্ষ গঠন করা হবে, তখন যে ব্যাপারটা দাঁড়াবে যে কেউ ইচ্ছা করলেই সংবিধান পরিবর্তন বা পরিমার্জন করতে পারবে না, বা ইচ্ছা করলে অনেক ক্ষমতাধর হতে পারবে না, বা ইচ্ছা করলেই সে কারোর উপরে তেমন কিছু চাপিয়ে দিতে পারবে না, বা আহামরি এই জাতীয় কোনো কিছু করা সম্ভব হবে না। তো এই জন্য বারবার বলছি যে আপনারা দেখেন, শোনেন, বোঝেন, জানেন, সেই অনুযায়ী ডিসিশন নেন। আপনি যদি নিজে বুঝতে না পারেন, যে বুঝতে পারে বা যে জানে তার কাছ থেকে গিয়ে বুঝে নেন, তাহলেই সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন বা দিতে পারবেন, বা সেই অনুযায়ী ভোট দিতে পারবেন, বা সেই অনুযায়ী নিজের যে ডিসিশন, নিজের যে সিদ্ধান্ত, সেটা ঠিকঠাকভাবে দিতে পারবেন। এই ভোটটা কিন্তু কোনো সাধারণ ভোট হতে যাচ্ছে না। অবশ্যই আপনাকে বুঝে শুনে একটা দলকে নির্বাচিত করতে হবে এবং বুঝে শুনে 4টা বিষয়ের উপর হ্যাঁ না ভোট দিতে হবে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।